মন পাই। সবটা বানিয়ে তারা বলছে না, মানে আমি সকলে আমার আত্মীয়তাও না, আমার কোনো আত্মীয়তা নেই ওখানে, আমার জন্ম এপারে, আমার জন্ম ওপারে না। ফলে আমার সেই হিসেবে কোনো আলাদা কোনো, আমি যেটা দেশটাকে আমার যেটা মনে হয়, এটা বাংলাদেশ স্থির শান্ত উন্নতশীল হলে আমাদের ভারতের জন্য লাভ, এটা ভারতের স্বার্থ জড়িত। সত্যি কথা বলছি, যে সুইসাইড স্কোয়াড হয় কারো, বাচ্চা বাচ্চা ছেলেরা হয়, কারণ হয় কারণ তারা মনে করে তাদের মৃত্যু তারা স্বর্গে আল্লাহর কাছে পৌঁছবে। এটা একটা আদর্শগত বিষয়, এটা কোনো অন্য কোনো ধর্মে নেই। ফলে এইটা আমি বলছি না যে ধর্মকে নিন্দা করছি না, কিন্তু ধর্মটাকে এইভাবে বিকৃত উপায় ব্যবহার করা হচ্ছে। বিচারপতি কোনো দেশে হয়েছে যে একটা বিচারপতি রায় দিয়ে, আজকে কি ধরুন ইন্দিরা গান্ধীর সময় যে বিচারপতিরা জরুরি অবস্থার পক্ষে রায় দিয়েছিল, মোরারজি দেশাই সরকার আসার পর তাদের কি কাউকে গ্রেপ্তার করেছিল? আমি বলছি আওয়ামী লীগেরও ভুল আছে, নিঃসন্দেহে ভুল আছে, এই ভুলের তো পর্যালোচনা চলছে, তবেই তো তারা ক্ষমতার বাইরে না। ভুল করেছিলেন বলেই তো ক্ষমতার বাইরে, ভুল না করলে তো ক্ষমতার বাইরে যেতেন না। যেমন 24-এ আমাদের কাছে ধারণা ছিল যে সরকারের, হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবল অসন্তোষ তৈরি হচ্ছে। আমার কাছে খবর ছিল, আমি যতবার গেছি ততবারই আমার মনে হয়েছে, আমি গ্রামে গঞ্জে ঘুরেছি, পায়ে হেঁটে ঘুরেছি, এবং নির্বাচনের আগে আপনাদের জাতীয় প্রেস ক্লাবে যে গোল টেবিল বৈঠক হয়েছিল সেখানে আমি বলেছি, আমার কথা ছাপা হয়েছে আপনাদের কাগজে, বাংলাদেশ একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এবং যদি সেই ওখানে মন্ত্রী একজন উপস্থিত ছিল, আমি বলেছি নিরপেক্ষ নির্বাচন হলে আপনি হারবেন, জনগণ আপনার প্রতি এত ক্ষুব্ধ। ফলে এই ব্যাপারগুলো ছিল, কিন্তু এবার হচ্ছে আদর্শগত দিক থেকে যে কথাটা আপনারা আলোচনা করেন না, যেটা আমরা বাইরে আছি বলে জানতে পারি। এই মুহূর্তে আপনাদের এই প্রথম সারির সংবাদপত্রে দেখলাম ৬৬,০০০ নেতাকর্মী জেলে বন্দী, ১০০-র উপরে তার মধ্যে এমপি, এবং সাংবাদিকদের কথা তো বাদই দিলাম। আমি আজকে একটা হিসাব এসছে, একটা প্রকাশ করা হয়েছে অবশ্যই আওয়ামী লীগ পন্থী সংগঠন থেকে, ৬৪৭ জনকে মব ভায়োলেন্সের শিকার হতে, তাদের নাম ধাম ঠিকানা সহ ছবি সহ আছে। আমি সে কারণে বলছি সেটা বাংলাদেশ সরকারের উচিত সেটা ভেরিফাই করে জবাব দেওয়া যে ওটা অসত্য প্রচার হচ্ছে কিনা। আমার কাছে যে তথ্য এসছে, ধরুন ৪২ জন পুলিশ কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজও ধরুন যে ধরনের মব ভায়োলেন্স চলছে, আজও যেভাবে গ্রামে গঞ্জে, এবং বিশেষ করে আমার তো মনে হয়েছে, কারণ তাদের একটু ধারণা আছে অনেকের যে হিন্দুরা সকলেই বোধহয় আওয়ামী লীগকে সমর্থন করে, ফলে তারা হচ্ছে স্বাভাবিক, এবং পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু সংখ্যালঘুরা সব থেকে প্রথম আক্রান্ত হন, আমি কোনো একটি দেশের হিসেবে বলছি না। কিন্তু আওয়ামী লীগ আসলে এখানে মানে হিন্দু বলে না, আমার মনে হয় যে আওয়ামী লীগ বেছে বেছে, যেগুলো আবার আওয়ামী লীগে পড়ে গেছে হিন্দুদের মধ্যে অনেকেই, তাদের উপর। যেমন আমার পরিচিত বহু লোক আছে, শুনুন, আমি ভারতীয় সাংবাদিক হিসেবে দাবি করতে পারি বাংলাদেশের হয়তো আমি ২০ কোটি মানুষকে চিনি না, কিন্তু অর্ধেক মানুষ আমাকে জানেন, আমাকে নামে চেনেন। আমি প্রতিদিন ১০০-র উপরে ফোন পাই, সবটা বানিয়ে তারা বলছে না, মানে আমি সকলে আমার আত্মীয়তাও না, আমার কোনো আত্মীয়তা নেই ওখানে, আমার জন্ম এপারে, আমার জন্ম ওপারে না। ফলে আমার সেই হিসেবে কোনো আলাদা কোনো, আমি যেটা দেশটাকে আমার যেটা মনে হয়, এটা বাংলাদেশ স্থির শান্ত উন্নতশীল হলে আমাদের ভারতের জন্য লাভ, এটা ভারতের স্বার্থ জড়িত। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ যখন অশান্ত হবে তখন আমাদের স্বার্থ বিঘ্নিত হবে। আজকে জেল থেকে যত কজন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, প্রত্যেকের নাম ধাম জানি যারা ছিলেন। একজন তো ফাঁসির আসামি, জঙ্গি, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে করা, তিনি উলফা জঙ্গি, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়েছে, এবং তাকে বেজামিনও হয়তো কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি জানি না ভারতীয় সেনার আক্রমণে তিনি মারা যদি না গিয়ে থাকেন মায়ানমারে, যেখানে ৩টে উলফা শিবির ভেঙে দেওয়া হয়েছিল, এবং যেটা উলফা থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছিল, মানে ভারতের সামরিক বাহিনী এখনো বলে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের বাংলাদেশটা একটা নিঃসন্দেহে, এটা প্রত্যেক রাজনৈতিক যারা গবেষক তাদের কাছে একটা গবেষণার বিষয়, এমন একটি চমৎকার গবেষণার দেশ আর কোন দেশ পৃথিবীতে উদাহরণ পাওয়া যাবে না। আমি এটাকে বলে এটা জায়েজ করছে না, এটাও যদি যেকোনো একটা মৃত্যু নিন্দনীয়। আপনি শয়ে শয়ের কথা বলছেন, আমি বলছি একটি মৃত্যু, আমি আবু শহীদের মৃত্যুরও নিন্দা করছি, কিন্তু আমি সেই একটি মৃত্যুরও চাই না যে এটা মনে করি, আমি মনে করি না গণতান্ত্রিক। কিন্তু ধরুন আপনাদের ওখানে একটা দুর্ভাগ্যজনক, আমাদের কাছে পরবর্তীকালে আমাদের গোয়েন্দা সূত্রে যে খবর আছে, আপনাদের ওখানে যারা মানে একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী, যেটা চরমপন্থায় বিশ্বাসী, অনেকের এই ধারণাতেও আছে যে আমি কিন্তু মারা গেলে
স্বর্গে যাব, মানে জান্নাতে যাব। ফলে আত্মহতি দেওয়ার সুইসাইড স্কোয়াড, বিভিন্ন মুসলিম দেশে যে সুইসাইড স্কোয়াড হয়, কারো বাচ্চা বাচ্চা ছেলেরা হয়, কারণ হয়, তারা মনে করে তাদের মৃত্যু তারা স্বর্গে যায়, আল্লাহর কাছে পৌঁছবে। এটা একটা আদর্শগত বিষয়, এটা কোনো অন্য কোনো ধর্মে নেই। ফলে এইটা আমি বলছি না যে ধর্মকে নিন্দা করছি না, কিন্তু ধর্মটাকে এইভাবে বিকৃত উপায়ে ব্যবহার করা হচ্ছে। আপনাদের কোরআনে যা যা লেখা থাকে আপনাদের সবগুলোই কিন্তু তার ভঙ্গ করা হয়, কোনোটাই ভঙ্গ করা হয় এমন তো নয়। সুদের ব্যবসা চলে, সুদ, একটা ব্যাংকও প্রতিষ্ঠা হয়েছিল, সেটা অবশ্যই ইউজ করেছিল, তার আগেই হয়েছিল। ব্যাংক সুদে টাকা খাটায়, অথচ কোরআনে লেখা নেই, তাই না? এরা আপনাদের ওখানে এই যে, অর্থাৎ এই যে ভাবের ঘরে চুরি যেটাকে আমরা বলি, আমি নোংরা কথা হিপোক্রেসিটা ইউজ করছি না, কিন্তু আপনাদের ধর্মের নামে যে ভাবের ঘরে চুরি, আসলে অন্য সব দেশের মধ্যেই হতে চান, কিন্তু একটা ধর্মের মোড়ক বা পোশাক পরিয়ে রাখেন। যে কথা যাই হোক, এগুলো দীর্ঘ বিষয়, কিন্তু আসল কথা যেটা আমি বলতে চাইছি যে যেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্দিক্ষণে। আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশার মাধ্যমে এই সরকারের পতনও ঘটে যেতে পারে, এমনও নীল নকশা হচ্ছে। আমি কিছু তখনও ঘোষণা বলেছিলাম, এখন আজও বলছি আপনার চ্যানেলে, কিন্তু সেই নীল নকশাটা কোনো হিংসাত্মক উপায় না। কেউ গিয়ে জোর করে একটা চেয়ারে বসে পড়বে, শেখ হাসিনা কাল উড়ে যাবেন আর গিয়ে একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবেন, এই পদ্ধতিতে না, এই পদ্ধতি না। কিন্তু জনতার চাপ বাড়বে, আর্থিক অবস্থা খুবই খারাপ। যে দেশটা সব থেকে বেশি বিকাশ দরে, প্রবৃদ্ধি দরে ছিল, সেই দেশটাকে নামিয়ে এনেছেন 3%, থ্যাংকস টু ইউর মুভমেন্ট। ফলে এই দেশটা কোথায় যাবে এখন, মানে কোনো সন্দেহ নেই। ব্যবসায়ীরা অত্যাচারিত, ব্যবসায়ীরা নিপীড়িত, তাদের উপর যে চাঁদাবাজি জুলুম হচ্ছে, কেউ ব্যবসা করতে পারছেন না, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বেকার মানুষরা কি করবেন? দুর্ভাগ্যের বিষয়, একদিন তারা অস্ত্র তুলে ধরবেন। এভাবেই কিন্তু পৃথিবীতে বিপ্লব এসছে। ফলে যেমন অত্যাচারিত হয়েছিল একদল ছাত্র বা ছাত্ররা, এবং বঞ্চিত হয়েছিল, আজও কিন্তু সেই বঞ্চনা শিকার চলছে। আমার কাছে একটাই দুর্ভাগ্যের বিষয়, আজ যারা জেলে আছেন তারা যখন মুক্তি পাবেন, ফলে আজ যারা বাইরে আছেন তারা আবার জেলে যাবেন। এই জঘন্যতম ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে দেখতে আমরা ক্লান্ত। এবং ভারতে কেউ কেউ এখন অন্য কথাও বলেন, যেটা এখানে বলবো না। দেশ, আপনার দেশটা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি যেখানে বিরোধীদের স্থান জেল। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, বিরোধীদের স্থান হলো জেল। আজকে জেলে নেই। আমাকে বললাম তো, আপনাদের প্রথম সারির সংবাদপত্র বলেছেন যে আবার এরপরে পরিবর্তন হবে, আবার আর একদল জেলে যাবে। এই দুর্ভাগ্যের পরিণাম, অনেক মানুষের প্রাণ যাবে। সবচেয়ে খারাপ বিষয় এটা। এইটাকে সমস্ত বাংলাদেশের মানুষ, সুশীল সমাজ, তারা যদি ক্ষমতার জন্য এই ধরনের পথ ভেবে থাকেন, এটা কিন্তু ভুল পথ। একদম সঠিক পথ, যেটা গর্বের সঙ্গে বলতে পারি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, এটা হলো ভারতবর্ষ, যেখানে একবারের জন্য সেনা শাসন হয় না, একবারের জন্য বিরোধীরা হেরে গেলে অভিযোগ করে, রিগিং এর অভিযোগ করে, কিন্তু কেউ নির্বাচন বয়কট করে। একবারের জন্য হেরে যাওয়ার পর পার্লামেন্ট বয়কট করেন। যারা 60 বছর রাজত্ব করেছে কংগ্রেস দল, তাদের 40টা মাত্র আসন হয়েছিল, তারপরেও তারা বয়কট করেনি। এই জন্য গণতন্ত্রটা শক্তিশালী, 75 বছরের শক্তিশালী গণতন্ত্র। এই দিকে আপনার প্রতিবেশী দেশ থেকে তো অন্তত ভারতকে 1000টা গালি দিন না, আপনাদের ওপর ক্ষমতাদারি করে, দাদাগিরি করে। এইটা অন্তত শিখুন যে কিভাবে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হয়। সবাই ওখানে একটা দল আসবে। কোন দেশে এমন ঘটনা ঘটেছে যে বিচারপতিকে মব ভায়োলেন্সের জন্য বার করে দিতে হয়েছে, চেঞ্জ করে দিতে হয়েছে বিচারপতি? কোন দেশে হয়েছে যে একটা বিচারপতি রায় দিয়ে, আজকে কি ধরুন ইন্দিরা গান্ধীর সময় যে বিচারপতিরা জরুরি অবস্থার পক্ষে রায় দিয়েছিল, মোরারজি দেশাই সরকার আসার পর তাদের কি কাউকে গ্রেপ্তার করেছিল? কাউকে তো গ্রেপ্তার করে। আজকে আপনাদের প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়, লজ্জায় মাথা হেট হয়ে যায়, বুঝলেন? তিনি দোষী, তিনি একটা রায় দিয়েছিলেন, রায় তো আমাদের দেশেও দিয়েছে, যা বিচারপতি দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে মানুষ বিরোধী ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল। ফলে যেখানে ইন্দিরা গান্ধীর মতো দুর্দণ্ড প্রতাপশালী নেতা, অখ্যাত এক নেতা, বিহারের উত্তরপ্রদেশের রাজনারায়ণ নামের নেতা, জেতার পর তার নাম সবাই জানত। তো ফলে এইরকম ঘটনা তো ভারতে ঘটেছে। ফলে এইটা নিয়ে আপনাদের এই ব্যাধিটা এত গভীরে, সহজে সমাধান হবে না। 5ই আগস্ট বারবার আসবে, ঘুরে ঘুরে আসবে বাংলাদেশে, দুর্ভাগ্যজনক।